ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে যে আমরা আলোচনাটা করব সেটা একটু খেয়াল করি আমরা সবাই। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার মেইন যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিন বিভিন্ন টাইপের বিক্রিয়া দেয়, তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে বেনজিনের যে বৈশিষ্ট্যপূর্ণ যে বিক্রিয়া হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এটাকে বলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটার মেকানিজমটা আজকে আমরা শিখবো এবং বিক্রিয়াগুলো দেখব। এখন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি, এখানে একটু খেয়াল করি আমরা। এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী মানে কি, এটার ইংলিশ নাম হচ্ছে ইলেকট্রোফিলিক। ইলেকট্রনকে আকর্ষণ করবে। ইলেকট্রোফিলিক। এখন ইলেকট্রোফিলিক মিন কি? ইলেকট্রোফিলিক মানে হচ্ছে, সবসময় মনে রাখবা, ইলেকট্রোফিলিক মিন কি? ইলেকট্রোফিলিক মিন হচ্ছে ইলেকট্রন লাভার। বুঝতে পেরেছো? যে ইলেকট্রনের প্রতি যার ভালোবাসা। ইলেকট্রোফিলিক মিন হচ্ছে, এখানে হচ্ছে ইলেকট্রোফিলিক মিন হচ্ছে ইলেকট্রন লাভার, মানে যে ইলেকট্রনের প্রতি যে ভালোবাসা যার, তাকে বলি আমরা ইলেকট্রন আকর্ষী। তাহলে আমরা মনে আছে কি, তোমাদের মিডটার্ম পরীক্ষার আগে আমি ম্যাডাম কিছু ভিডিও ক্লাস নিয়েছিল এবং আমিও কিছু বলেছিলাম যে স্যার একটু পড়িয়ে দেন। আমিও কয়েকটা ক্লাস নিয়েছিলাম, দুইটা। এটাতে আমরা বিকারকগুলো পড়িয়েছিলাম। কি কি বিকারক আছে আমাদের? ইলেকট্রোফিলিক বিকারক আছে, নিউক্লিওফিলিক বিকারক আছে, মানে ইলেকট্রন আকর্ষী বিকারক আছে, এবং কেন্দ্র আকর্ষী বিকারক আছে। হ্যাঁ, ইলেকট্রন আকর্ষী বিকারক হচ্ছে যে বিকারক ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়। তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক কারা বলতো? যে বিকারক কার প্রতি আকর্ষণ দেখায়? ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়। ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস বলে নিই। এখন কিন্তু আমাদের সবাই হোয়াইট বোর্ডে বোর্ডে ক্লাস নেই। আমি স্যারকে বলে আমি এইভাবে ক্লাস নিচ্ছি। আমি বললাম, স্যার আমি যেহেতু এইভাবেই নিচ্ছি প্রথম থেকে, তো আমি এইভাবেই ক্লাসটা নেই। তো তোমাদের তো কোনো প্রবলেম নাই নাকি, যে একটা ক্লাস ব্যতিক্রম ভাবে না করতেছি? স্যার, ওকে, থ্যাংক ইউ। এইভাবে যে বিকারক ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়, তাহলে সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক কে? যে বিকারক, আমাকে বলো তো, যে বিকারক যে ইলেকট্রনের প্রতি বিকারক আকর্ষণ দেখায়। ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেয়। হ্যাঁ, এখন প্রতিস্থাপন মানে কি? এই প্রতিস্থাপন মানে কি? প্রতিস্থাপন এক ক্রিকেট, জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। প্রতিস্থাপন দেখো, এই ফুটবল খেলা দেখো না, ফুটবল খেলা একজন খেলোয়াড়কে উঠিয়ে আরেকজন খেলোয়াড়কে নামানো হয়। মাঠ থেকে একজন খেলোয়াড়কে উঠিয়ে নেওয়া হয়, আরেকজনকে নামানো, এটাকে বলা হয় সাবস্টিটিউশন, তাই না? এটাকে কি বলা হয়? সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন। এটাকে বলা হয় সাবস্টিটিউশন। ক্লিয়ার? তাহলে সাবস্টিটিউশন, তাহলে প্রতিস্থাপন, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। তাহলে এই যে বিক্রিয়াটাকে আমরা সামগ্রিকভাবে বলতে পারি হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারি। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া মানে হচ্ছে যে বিকারক ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায় এবং ওই বিকারক যদি প্রতিস্থাপিত হয়, ওই বিকারক দ্বারা যদি প্রতিস্থাপিত হয় কোনো বেনজিনে, তাহলে সেটাকে আমরা বলছি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝতে পেরেছো? এবং প্রতিস্থাপন হবে কার জি দ্বারা? স্যার। কোনো ইলেকট্রন আকর্ষী ইলেকট্রন। বিকারক দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে চলো আমরা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বুঝলাম। এখন আমরা একটা জিনিস বুঝি, যে আমাদের এখানে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে? তো এখানে একটা জিনিস বুঝবার আছে, আমাদের বেনজিন যে আছে, বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার? বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া আমি লিখে দিচ্ছি। বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন, মানে সবারই একটা বৈশিষ্ট্যপূর্ণ একটা বিক্রিয়া থাকে। তাহলে বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। সবাই এটা লিখে নাও। বেনজিনের 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 বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো
কি ইলেকট্রন আকর্ষক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, কি বিক্রিয়া লিখে নাও, ইলেকট্রন আকর্ষক বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন ঠিক আছে। তাহলে বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি, ইলেকট্রন আকর্ষক প্রতিস্থাপন বিক্রিয়া। এই এই কথাটা তোমরা একটু লিখে নাও, এটা হচ্ছে বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। হ্যাঁ, তাহলে বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমাদের মোট কথা হচ্ছে বেনজিন অন্য বিক্রিয়াও দিবে, বাট আরেকটা ব্যাপার হচ্ছে এইটার শীট, এটা লেকচার তো আমি দিয়ে দিব তোমাদেরকে, আজকে যে ক্লাস লেকচার যেটা হচ্ছে, আজকে যে ক্লাসে যে ক্লাস লেকচারটা করাচ্ছি ওটা তো তোমাদেরকে দিয়ে দিব, সাথে আমি তোমাদের জন্য একটা শীট তৈরি করতেছি। হ্যাঁ, প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর উপর আস্তে আস্তে অপশন আমি বসে বসে ওই শীটগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব। ঠিক আছে, তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো, যেন বাসায় বসে বসে পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। ঠিক আছে, তোমাদেরকে গ্রুপে আচ্ছা আমি একটা শীট তৈরি করছি, একটু হয়তো টাইম পাচ্ছি না, আমারও কিছু কাজ থাকে, বুঝোই তো, সেই জন্য টাইম পাচ্ছি না, তো দ্যাটস ওয়াই আমি যতটুকু সময় পাচ্ছি করে আবার তোমাদেরকে এটা দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব, বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ ইলেকট্রন আকর্ষক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, চলো তাহলে আমরা ইলেকট্রন আকর্ষক প্রতিস্থাপন বিক্রিয়াটা একটু দেখে নিই। ওকে, তাহলে ইলেকট্রন আকর্ষক প্রতিস্থাপন বিক্রিয়ার 1 নম্বর বিক্রিয়া হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম বিক্রিয়া হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, প্রথম বিক্রিয়া হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। এখন হ্যালোজেনেশন বিক্রিয়া মানে কি? হ্যালোজেন কারা? হ্যালোজেন কারা? হ্যালোজেন, হ্যালোজেন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ব্রোমিন, আয়োডিন, আয়োডিন। এরা হচ্ছে হ্যালোজেন। বেনজিন হ্যালোজেনেশন বিক্রিয়া মানে হ্যালোজেনের সাথে যে বিক্রিয়া দেয় এটাকে বলা হয় হ্যালোজেনেশন বিক্রিয়া। তাহলে প্রথম বিক্রিয়া হচ্ছে হ্যালোজেনের সাথে বিক্রিয়া। কার বিক্রিয়া? বেনজিনের বিক্রিয়া, বেনজিনের হ্যালোজেনের সাথে বিক্রিয়া। ঠিক আছে, তাহলে বেনজিনের হ্যালোজেন, বেনজিন বলয়ে যখন হ্যালোজেন যুক্ত হয়, যুক্ত হলে যে বিক্রিয়া হয় এই বিক্রিয়ার নাম হচ্ছে হ্যালোজেনেশন রিঅ্যাকশন। এই বিক্রিয়ার নাম হচ্ছে হ্যালোজেনেশন রিঅ্যাকশন। তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, এই বিক্রিয়ার নাম হচ্ছে হ্যালোজেনেশন রিঅ্যাকশন। বেনজিন বলয়ে যখন হ্যালোজেন যুক্ত হয় এই বিক্রিয়ার নাম হচ্ছে হ্যালোজেনেশন রিঅ্যাকশন। ক্লিয়ার? এই বিক্রিয়ার নাম হচ্ছে হ্যালোজেনেশন রিঅ্যাকশন। ওকে, তাহলে এই বিক্রিয়ার নাম হচ্ছে, আমি লিখে দিচ্ছি, হ্যালোজিনেশন। এই বিক্রিয়ার নাম হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। ঠিক আছে, এখন হ্যালোজেনেশন বিক্রিয়া কিভাবে হয় আমি এখানে আগেই একটু এঁকে রাখছি তোমাদের সুবিধার জন্য, ওটা কোনো প্রবলেম না। ঠিক আছে, তো হ্যালোজেনেশন বিক্রিয়াটা কিভাবে হয় আমরা একটু দেখি। ঠিক আছে, হ্যালোজেনেশন বিক্রিয়াটা হয় হচ্ছে একটা বেনজিন, এটা হচ্ছে একটা বেনজিন, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে একটা বেনজিন, এটা হচ্ছে একটা বেনজিন। বেনজিনের সাথে এই যে ক্লোরিন, ক্লোরিন দেখতেছো না, এই ক্লোরিন কি হয় এখানে ফেরিক ক্লোরাইড, অথবা ফেরিক ক্লোরাইড যদি না হয় আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডও হতে পারে, ফেরিক ক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হয়। এখন বিক্রিয়াটা কিভাবে হয়, কেন হয়, আমরা সবকিছু দেখবো, একটু ধৈর্য ধরতে হবে তার সাথে। তো বেনজিনের সাথে যখন ক্লোরিন যুক্ত হয়, এখন কথা হচ্ছে যে স্যার এর প্রতিস্থাপন কিভাবে হলো। দেখো এখানে ক্লোরিন হচ্ছে দুইটা, এখানে হচ্ছে দুইটা ক্লোরিন। ঠিক আছে, দুইটা ক্লোরিন। তো এই এই প্রতিটা প্রতিটা কর্নারে কি আছে, একটা করে কার্বন হাইড্রোজেন আছে, তাই না? বেনজিনের প্রতিটা কার্বন, হাইড্রোজেন বন্ধন। কার্বন হাইড্রোজেন আছে, একটা করে কার্বন হাইড্রোজেন আছে। তো এখানে একটা হাইড্রোজেন আছে, ধরো এই হাইড্রোজেনটাকে আমরা এইভাবে দেখিয়ে দিলাম, ধরো, ঠিক আছে, এই হাইড্রোজেনটাকে আমরা এইভাবে দেখিয়ে দিলাম। তাহলে এখানে ক্লোরিন যখন বিষম বিভাজিত হবে তখন একটা ক্লোরিন হবে ডেল্টা নেগেটিভ, একটা ক্লোরিন হবে ডেল্টা পজিটিভ। বুঝতে পেরেছো? একটা ক্লোরিন হবে ডেল্টা নেগেটিভ, একটা ক্লোরিন হবে ডেল্টা পজিটিভ। তো যদি এটা হয়, একটা ক্লোরিন যদি ডেল্টা নেগেটিভ এবং একটা ক্লোরিন যদি ডেল্টা পজিটিভ হয়, তাহলে চলো আমরা একটু দেখি, তাহলে আমাদের কি হয়, এই যে ক্লোরিনটা আছে, এই পজিটিভ ক্লোরিনটা ওই কিন্তু ইলেকট্রোফাইল, ওই কিন্তু ইলেকট্রোফাইল, কারণ ও পজিটিভ, ও ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ও কি করবে, এই যে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে হাইড্রোজেনের স্থলাভিষিক্ত হবে। এখন কেন হবে এটা আমরা একটু পরে দেখতেছি। তো এই যে স্থলাভিষিক্ত হলো,
এইটাকে বলা হয়, এই যে তৈরি হলো, এই যে দেখো এই হাইড্রোজেনটাকে এখানে অপসারিত করে দিল, এখানে হাইড্রোজেনটা বের হয়ে চলে আসছে, এটার জায়গায় ক্লোরিন যুক্ত হয়েছে। তাহলে হাইড্রোজেনটা, এই যে আরেকটা ক্লোরিন আছে, এই হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করতেছে হচ্ছে HCl, আর এটা হলো ক্লোরোবেনজিন উৎপন্ন হলো। ক্লোরোবেনজিন উৎপন্ন হলো। এখন খেয়াল করো, এই যে ক্লোরোবেনজিন উৎপন্ন, এইটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এবং বেনজিন বলো, এই যে হাইড্রোজেন, বেনজিন বলো এই যে ক্লোরিন প্রতিস্থাপিত হচ্ছে এবং ক্লোরিন যুক্ত হচ্ছে, এইটাকে বলা হয় প্রতিস্থাপনের মাধ্যমে যে ক্লোরিন যুক্ত হচ্ছে, এটাকে বলা হয় হ্যালোজিনেশন অথবা ক্লোরিনেশনও বলা হয়। এই বিক্রিয়াটাকে ক্লোরিনেশনও বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে বিক্রিয়াটাকে হ্যালোজিনেশনও বলা যায়, আবার বিক্রিয়াটাকে ক্লোরিনেশনও বলা হয়। ঠিক আছে? Yes, sir. ওকে, তাহলে চলো আমরা এখন পরবর্তী হাতে যাই। আচ্ছা, তাহলে এটা দাঁড়াও। আচ্ছা, এখন আমরা যেটা দেখব, মেইন বিক্রিয়াটা কি আমি একটু দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা পার্শ্ব বিক্রিয়ায় চলে যাব। এখানে যে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে কিভাবে হচ্ছে দেখো, বেসিক্যালি হচ্ছে একটা বেনজিন, ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে প্লাস ওর সাথে যদি ক্লোরিন যুক্ত হয়, ক্লোরিন হচ্ছে দুইটা, ক্লোরিন যুক্ত হয়, তখন এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইড, আমরা জানি না কেন, এটার উপস্থিতিতে কি হবে, একটা ক্লোরিন এখানে চলে যাবে এবং এই হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে এসে যুক্ত হয়ে কি হবে, এই বেনজিনের একটা স্থান ক্লোরিন দখল করে নেবে। বেনজিন, হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন প্রতিস্থাপিত, এখানে ক্লোরিন যুক্ত হবে, আর আরেকটা ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন, এইটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এবং যেহেতু প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিন যুক্ত হয়েছে, সেই জন্য এর নাম হচ্ছে ক্লোরিনেশন। এর নাম হচ্ছে Chlorination. ক্লোরিনেশন বিক্রিয়া। ঠিক আছে, এটা ক্লোরিনেশন বিক্রিয়া, আবার এটাকে হ্যালোজিনেশন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, একটু আগে আমরা হ্যালোজিনেশন বললাম, আবার এটা ক্লোরিনেশন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের যে বেনজিন রয়েছে, খেয়াল করো, আমাদের যে বেনজিন রয়েছে, বেনজিন বলে মেইন যে বিক্রিয়া হয় সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, বেনজিন বলে মেইন যে বিক্রিয়া হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এখন একটা বিক্রিয়া, ধরো তুমি বাসায় কেক বানাচ্ছ, খেয়াল করো তুমি বাসায় কেক বানাচ্ছ, এখন কেক যদি বানাও তাহলে কেকের একটা রেসিপি আছে না, একটা গঠন প্রণালী আছে না, তুমি ডিম, ময়দা, চিনি, দুধ এগুলো হলেই কি কেক বানায় ফেলতে পারবা? একটা প্রসিডিউর Yes, আছে, sir. একটা প্রসিডিউর আছে, কেক বানানোর সিস্টেম আছে। তা আমাদের যে বিক্রিয়া যে সংঘটিত হলো, আমাদের তোমাকে আমি যদি বেনজিন এবং ক্লোরিন এবং ফেরিক ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এনে দিই, তাহলে কি তুমি বিক্রিয়া করে ফেলতে পারবা কিনা? না, এটা কিছু প্রসিডিউর আছে। আসলে একটা বিক্রিয়া আমি করলাম, একটা কেক হলো, আমি একটা কেক বানালাম, তাহলে কেকটা কিভাবে হলো, কেকটা কিভাবে ফুললো, কেকটা ভিতরে কিভাবে ফুলে গেল, আমরা ভিতরে একটু সোডা দিলাম, কেক কিভাবে ফুলে গেল বা সামথিং, এটাকে আমরা রেসিপি বলতে পারি। তো আমাদের একটা বিক্রিয়া কিভাবে সংগঠিত হলো, একটা বিক্রিয়া কিভাবে সংগঠিত হলো, এটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ার মেকানিজম, বা বাংলায় বলি হচ্ছে বিক্রিয়ার ক্রিয়া কৌশল। মনে থাকবে, একটা বিক্রিয়া কিভাবে সংগঠিত হলো, এটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ার ক্রিয়া কৌশল। তো আমরা প্রতিস্থাপন প্রতিটা বিক্রিয়ারই ক্রিয়া কৌশল দেখব, একটি বিক্রিয়া কিভাবে সংগঠিত হলো। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষিত প্রতিস্থাপন বিক্রিয়া। এবং এই যে ইলেকট্রন আকর্ষণ আমরা প্রতিস্থাপন বিক্রিয়া দেখলাম, এই ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ার আমরা এখন যেটা দেখব, হ্যালোজেনেশন বিক্রিয়া পড়াচ্ছিলাম, আমরা হ্যালোজেনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল দেখব। বুঝতে পেরেছো আমার কথাটা? বিক্রিয়াটা, এই যে আমরা একটু আগে যে বিক্রিয়াটা দেখলাম, বিক্রিয়াটা কিভাবে সংগঠিত হলো, এটাকে বলা হয় বিক্রিয়ার ক্রিয়া কৌশল। আমরা ওই জিনিসটা দেখবো, আসলে বিক্রিয়াটা আমাদের কিভাবে সংগঠিত হলো। ক্লিয়ার? আমার কথাটা কি বুঝতে পেরেছো তোমরা? G, sir. হ্যাঁ, তাহলে আমরা এখন যেটা দেখলাম
সেটা হচ্ছে হ্যালোজেনেশন আমরা বিক্রিয়া, এবং আমরা এই হ্যালোজেনেশন বিক্রিয়ার কি দেখবো বলতো? ক্রিয়া কৌশল। ক্রিয়া কৌশল। এই হ্যালোজেনেশন বিক্রিয়া আমরা ক্রিয়া কৌশল। ক্লিয়ার? তাহলে আমরা হ্যালোজেনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল দেখবো। চলো তাহলে আমরা হ্যালোজেনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা দেখি। ওকে, তাহলে ক্রিয়া কৌশল বা এটাকে ইংলিশে বলা হয়েছে মেকানিজম। কি বলা হয়? ক্রিয়া কৌশলকে ইংলিশে কি বলা হয়? মেকানিজম। মেকানিজম। তো আমরা এই মেকানিজমটা, এটা হলো রিঅ্যাকশন মেকানিজম বলা হয়, আমি লিখে দিচ্ছি। এটাকে বলা হ্যালোজেনেশন বিক্রিয়ার মেকানিজম, এটাকে বলা হয় রিঅ্যাকশন মেকানিজম। আর বিক্রিয়া রিঅ্যাকশন মেকানিজম অফ হ্যালোজেনেশন। হ্যালো, হ্যালোজেনেশন বিক্রিয়া রিঅ্যাকশন মেকানিজম। এখন দুনিয়াতে যত প্রতিস্থাপন বিক্রিয়া আছে এবং ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আছে, ওই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম 3টি ধাপে সংগঠিত হয়। আমি লিখে দিচ্ছি, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম 3টি, তোমরা আমার সাথে সাথে লিখো, 3টি ধাপে সংগঠিত হয়। পরীক্ষা আসে এগুলো। তাহলে ধাপ 1 3টি ধাপে সংগঠিত হয়। তাহলে ধাপ 1 নম্বর ধাপ কি? 1 নম্বর ধাপ হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন। লিখে নাও, 1 নম্বর ধাপ হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন। এটা হলো ধাপ 1। ধাপ 2, ধাপ 2 হচ্ছে কার্বনিয়াম আয়ন গঠন। কার্বনিয়াম আর হচ্ছে ধাপ 3। ঠিক আছে, 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ কি? আমরা একটু 3 নম্বর ধাপটা দেখি। আমাদের 3 নম্বর ধাপ কি? আমাদের এখানে 3 নম্বর ধাপ হচ্ছে কার্বনিয়াম আয়ন থেকে প্রোটন অপসারণ। আমি শুধু প্রোটন অপসারণ লিখে দিচ্ছি। 3 নম্বর ধাপ হচ্ছে প্রোটন অপসারণ। বুঝতে পেরেছো? 3 নম্বর ধাপ হচ্ছে আমাদের প্রোটন অপসারণ। তাহলে এখানে কয়টা ধাপ আমাকে একজন বলো তো? 3টা ধাপ। হ্যাঁ, কি কি ধাপ বলো তো আমাকে একজন? ইলেকট্রন বিকারক গঠন, কার্বনিয়াম আয়ন গঠন, প্রোটন অপসারণ। তাহলে আমাকে বলো, প্রথম হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারকের গঠন, তারপর কার্বনিয়াম আয়ন গঠন, হ্যাঁ কার্বনিয়াম আয়ন গঠন, তারপর ইলেকট্রন হচ্ছে আকর্ষী প্রোটন বিকারকের গঠন, অপসারণ। কার্বনিয়াম আয়ন গঠন, তারপর হচ্ছে প্রোটন অপসারণ। ঠিক আছে, তাহলে আমাদের স্টেপ কিন্তু এখানে 3টা। তাহলে চলো আমরা এই 3টে স্টেপগুলো একটু দেখি কি। তাহলে এই স্টেপগুলো আমরা এখন একটু ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে আমি আবার একটু ক্লিয়ার করে নিচ্ছি। প্রথম ধাপ হচ্ছে, আমার সাথে সাথে সবাই বলো, প্রথম ধাপ কি? ধাপ 1 ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন। ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন। দ্বিতীয় ধাপ কার্বনিয়াম আয়ন গঠন। তৃতীয় ধাপ প্রোটন অপসারণ। কার্বনিয়াম আয়ন গঠন, প্রোটন অপসারণ। তৃতীয় ধাপ হচ্ছে প্রোটন অপসারণ। ঠিক প্রোটন আছে, অপসারণ। হ্যাঁ, প্রোটনের অপসারণ বা প্রোটন অপসারণ। তাহলে আমাদের এটা ধাপ, এটা হলো 2 নম্বর ধাপ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ধাপ। তাহলে আমাদের এইখানে এই যে ধাপগুলো আছে, এই ধাপগুলোই আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, প্রতিটা ধাপ ব্যাখ্যা করব। তাহলে আমাকে বলো তো, ইলেকট্রন আকর্ষী বিকারক কি, মানে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এতক্ষণ পড়াছিলাম কি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, তাহলে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কি? ইলেকট্রন আকর্ষী বিকারক বেনজিন বলে
যে প্রতিস্থাপন বিক্রিয়া দেয় সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখন ইলেকট্রন আকর্ষী বিকারক কারা সেটা আগে আমরা একটু বুঝে নেই, কথা আমার পড়াটা একটু রিকিপ করি। যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়, যেমন হাইড্রোজেন, ও কি পজিটিভ না? পজিটিভ, জি স্যার। তাহলে ও ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে। হাইড্রোক্সিল আয়ন, ও কি নেগেটিভ, ও কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে না? ও নেগেটিভ, ও ইলেকট্রনের না প্রতি আকর্ষণ স্যার। দেখাবে না। হ্যাঁ, CH3 প্লাস, ও ইলেকট্রন আকর্ষী বিকারক, কেন? ও পজিটিভ, ও ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে। আবার খেয়াল করো, ক্লোরিন, একটা ক্লোরিন হয় মাইনাস, একটা ক্লোরিন হয় প্লাস। যে ক্লোরিনটা প্লাস, ও ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, ওকে বলা হয় ইলেকট্রন আকর্ষী বিকারক। ক্লিয়ার? আবার যদি আমরা প্রোটোনিয়াম আয়ন লিখি, প্রোটোনিয়াম ও কিন্তু ইলেকট্রন আকর্ষী বিকারক। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কারা কারা ইলেকট্রন আকর্ষী বিকারক আছে এখান থেকে, বলো তো? পজিটিভ যেগুলা, হ্যাঁ, যেগুলো পজিটিভ এগুলো হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। মোট কথা এখানে হচ্ছে যেগুলো পজিটিভ সেগুলো হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে পজিটিভের ভিতরে কারা কারা আছে আমরা একটু দেখি এখানে। তাহলে এখানে এই হাইড্রোজেন ও ইলেকট্রন আকর্ষী বিকারক। হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন ইলেকট্রন আকর্ষী তারপর বিকারক। হচ্ছে ক্লোরিন আয়ন। হ্যাঁ, তারপর এটা ক্লোরিন আয়ন ইলেকট্রন আকর্ষী, প্রোটোনিয়াম আয়ন, এরা হচ্ছে সবাই ইলেকট্রন আকর্ষী বিকারক। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এরা হচ্ছে সবাই ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে চলো, আমাদের যে আমরা ইলেকট্রন আকর্ষী বিকারক দেখলাম, এখন আমরা এই তিনটা ধাপ, আমরা যে হ্যালোজেনেশন যে বিক্রিয়া হলো, হ্যালোজেনেশন বিক্রিয়ার আঙ্গিকে আমরা এই তিনটা ধাপকে ব্যাখ্যা করব। এটা তিনটা আমরা ধাপকে ব্যাখ্যা করি, ঠিক আছে? ক্লিয়ার? তো চলো আমরা নিচে চলে যাই। আচ্ছা, একটু দাঁড়াও। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের ধাপ 1, ধাপ 1 কি? ইলেকট্রন আকর্ষী বিকারকের গঠন। ইলেকট্রন আকর্ষী। হ্যাঁ, ধাপ 1 হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারকের গঠন, ঠিক আছে? ধাপ 1 হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারকের গঠন। তাহলে চলো, যদি আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারকের গঠন হয়, তাহলে আমরা দেখি কিভাবে ইলেকট্রন আকর্ষী বিকারক গঠিত হয়, এটা তো আমাদের দেখতে হবে। তাহলে আমাদের ধাপ 1 হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারকের গঠন। এখানে যেটা হয়, প্রথম ধাপ 1 ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন। ধাপ 1 তোমরা লিখবে, আমি সাময়িকভাবে আবার দেখিয়ে দিব, তোমাদেরকে ক্লাস নোট দিয়ে দিব, কিভাবে শীট দিয়ে দিব, কিভাবে ইয়া করতে পারো, বইয়েও আছে, কোনো সমস্যা নেই। প্রথম আমাদের এটা হচ্ছে, এটা কি? এটাকে ফেরিক ক্লোরাইড বলে। এই ফেরিক ক্লোরাইড না নিয়ে যদি আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেই, কোনো প্রবলেম নাই। ফেরিক ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই দুইটা হচ্ছে লুইস অ্যাসিড, সবাই লিখে নাও, এই দুইটা হচ্ছে লুইস অ্যাসিড, ঠিক আছে? এখন কথা হচ্ছে এরা লুইস অ্যাসিড কেন? এরা হচ্ছে লুইস অ্যাসিড। এখন আসো, এই যে এদেরকে আমি লুইস অ্যাসিড বললাম, এরা কেন লুইস অ্যাসিড? লুইস অ্যাসিড কারা? লুইস অ্যাসিড কারা? যারা, যাদের ইলেকট্রন অষ্টক অপূর্ণ থাকে, তাদের কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন দ্বারা অষ্টক অপূর্ণ থাকে, মানে অষ্টক অপূর্ণ থাকে। কিরকম? আমি একটা এক্সাম্পল দিই। ধরো, এক্সাম্পলটা এইভাবে দেওয়া যেতে পারে। আচ্ছা, ধরো এখানে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম সর্বস্তরে ইলেকট্রন আছে একটা, দুইটা, তিনটা, এভাবে চিন্তা করো, সর্বস্তরে ইলেকট্রন আছে তিনটা, এবং তার সাথে একটা করে ক্লোরিন যুক্ত আছে, তার সাথে একটা করে ক্লোরিন যুক্ত আছে। তাহলে এখন অ্যালুমিনিয়ামের সর্বস্তরে কয়টা ইলেকট্রন হলো? 6টা না? 3 দোকানে 6। তাহলে অ্যালুমিনিয়াম সর্বস্তরে ইলেকট্রন হলো এখন কয়টা? 6টা ইলেকট্রন হলো, 6 ইলেকট্রন। কিন্তু অষ্টক পূর্ণ হতে ওর ইলেকট্রন লাগে কয়টা? 3টা। অষ্টক পূর্ণ হতে ওর ইলেকট্রন লাগে হচ্ছে আর 8টা, আরো 2টা ইলেকট্রন লাগে, তাই না? 6টা আছে, অষ্টক পূর্ণ হতে ওর ইলেকট্রন লাগে আরো 2টা, আরো এক জোড়া ইলেকট্রন প্রয়োজন। তার মানে বোঝা যাচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড সেম, ফেরিক ক্লোরাইডও সেম, ও সর্বস্তরে আছে 3টা। তো এরা হচ্ছে অষ্টক অপূর্ণ যৌগ, আর যারা অষ্টক অপূর্ণ যৌগ তারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, তাই না? নাকি? জি স্যার। হ্যাঁ, তারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, তাই তারা লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কেন? যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায় সেই জন্য তারা লুইস অ্যাসিড। বুঝতে পেরেছো? তাহলে এদেরকে বলা হয় ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড, এদেরকে বলা হয় ইলেকট্রন ডেফিসিয়েন্ট
বুঝতে পেরেছো? এদেরকে কি বলা হয়? ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ড। মনে থাকবে, এদেরকে কি বলা হয়? ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ড। ক্লিয়ার? ইলেকট্রনের ঘাটতি আছে এদের, সেই জন্য এরা ইলেকট্রন গ্রহণ করে। সেজন্য এখন ইলেকট্রন গ্রহণ করলে এদেরকে যৌক্তিকতা দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইড এদেরকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হলো এই বিক্রিয়ায়। কেন করা হলো? দেখো কারণটা দেখো, এই যে ক্লোরিনের এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, তাই না? ক্লোরিনের এইভাবে দুটো ইলেকট্রন থাকে, দুটো ক্লোরিন শেয়ার করে, সমানভাবে শেয়ার করে। এখন এইখানে দেওয়ার পরে ফেরিক ক্লোরাইড ও কি ইলেকট্রনের প্রতি, এই ফেরিক ক্লোরাইড কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে না? অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে না? জি স্যার। হ্যাঁ, যদি ওরা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায় তাহলে যেটা হবে, দাঁড়াও, এই যে দেখো এখানে এই যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে, এখানে তোমার ফেরিক ক্লোরাইড ইলেকট্রনের প্রতি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে। যদি ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায় তাহলে হবে কি, এই যে ক্লোরিনের সাথে যে দুইটি ইলেকট্রন, এটা সহ একটা ক্লোরিনকে সে টেনে নিয়ে যাবে নিজের দিকে। বুঝতে পেরেছো? যদি একটা ক্লোরিন, কারণ কি ক্লোরিনের নেগেটিভ, কারণ এই ইলেকট্রন সহ যে ক্লোরিনটা আছে একটা ক্লোরিনকে সে নিজের দিকে টেনে নিয়ে যায়। যদি নিয়ে যায় তাহলে ঘটনাটা কিরকম হলো দেখো তো। যদি নিয়ে যায় তাহলে এই ক্লোরিনটা কি পজিটিভ হয়ে আলাদা হয়ে গেল, এবং এখানে FeCl3 ওর সাথে যদি একটা ক্লোরিন যুক্ত হয় তাহলে কি হবে? এটা হবে না? দেখো তো, FeCl4 আর একটা হচ্ছে এই যে মাইনাসটা উপরে থাকবে, তাই না? মাইনাসটা উপরে থাকবে। তার মানে জিনিসটা কেমন দাঁড়ায়? এখন যদি আমরা FeCl3 না দিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতাম তাহলে কি হইতো? তাহলে হতো ক্লোরিন, অ্যালুমিনিয়াম হ্যাঁ ক্লোরিন, Al4 হইতো, হ্যাঁ অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই বিক্রিয়া এটা আমার দেখো, এটা হচ্ছে, তো এখানে হচ্ছে একটা ক্লোরিন হবে পজিটিভ আর হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে? এই যে যা দেখতেছো, এখানে যা দেখতেছো এইটাকে বলা হয় হচ্ছে, আমরা এইটাকে বলতেছি হচ্ছে আমাদের আকস্মিক বিকরণ। বুঝতে পেরেছো? এটাকে আমরা কি বলতেছি? ইলেকট্রন আকর্ষী বিকারক। ক্লিয়ার? ইয়েস স্যার। এটাকে আমরা বলতেছি ইলেকট্রন আকর্ষী বিকারক। এখন এটাকে যদি আমরা ইলেকট্রন আকর্ষী বিকারক বলি তাহলে একটু দাঁড়াও, একটু ব্রেক দিচ্ছি আমি 1 মিনিট। এটাকে আমরা বলতেছি ইলেকট্রন আকর্ষী বিকারক। 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা, আজকের ক্লাসে কিন্তু আমি হাজিরা রোল কল করবো ক্লাসের শেষের দিকে, হ্যাঁ। আমার মাথায় ওটা আছে, সমস্যা নেই। দেখো তাহলে এটাকে আমরা বলছি ইলেকট্রন আকর্ষী বিকারক। এই যে ইলেকট্রন, আমাদের প্রথম স্টেপ কি ছিল, প্রথম ধাপ কি ছিল বলতো? ইলেকট্রন আকর্ষী বিকারকের গঠন। দেখো প্রথম ধাপে আমরা ইলেকট্রন আকর্ষী বিকারককে তৈরি করে ফেললাম। ঠিক আছে? প্রথম ধাপ ছিল আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন। তাহলে কি তৈরি, এখানে কি তৈরি হলো? ক্লোরিনটা কি ইলেকট্রন আকর্ষী বিকারক। আর কেউ যদি এত বড় না লিখতে চাও তার সেপ লিখে দেবে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে PHI হবে, হ্যাঁ, PHIL, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রন আকর্ষী বিকারক ইংলিশ নাম হচ্ছে ইলেকট্রোফাইল, অথবা কেউ যদি ইংলিশে না লিখতে পারো বাংলায় লিখবা ইলেকট্রোফাইল। মনে থাকবে? জি স্যার। ইলেকট্রোফাইল, ঠিক আছে। তাহলে আমাকে বলো তো ধাপ 1, ধাপ 1টা কি? ধাপ 1 হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন। ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন। তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত বিকারক হবে, তাই না? ধনাত্মক চার্জযুক্ত হবে। তাহলে এখানে ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি করতে হলে আমার এখানে ভ্যালোজেনেশন বা ক্লোরিনেশন বিক্রিয়া আমার প্রভাবক ব্যবহার করতে হবে কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইড প্রভাবক ব্যবহার করতে হবে।
এরা কি লুইস Ferric অ্যাসিড chloride. বা এরা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড, ইলেকট্রনের ঘাটতি আছে। সেই জন্য ওরা কি করবে, যে ক্লোরিনের যে দুইটা ক্লোরিন তার ভিতরে ইলেকট্রন সহ একটা ক্লোরিনকে নিচের দিকে টেনে নিয়ে আসবে। কারণ কি, সে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার এক জোড়া ইলেকট্রন দরকার। বুঝতে পেরেছ? ইলেকট্রনের ঘাটতি আছে। নিয়ে ফেরিক ক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে এবং তার সাথে ইলেকট্রোফাইল তৈরি হবে, ক্লোরিন আয়ন তৈরি হবে। এটাকে আমরা ইলেকট্রোফাইল বলতেছি। বুঝতে পেরেছো? তার সাথে ক্লোরিন আয়ন জি তৈরি স্যার। হবে। তাহলে ক্লোরিন আয়নটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। এখন 2 নাম্বার স্টেপটা কি? কার্বনিয়াম আয়ন গঠন। ঠিক আছে, 2 নাম্বার স্টেপটা কি? স্যার কার্বনিয়াম আয়ন গঠন। কার্বনিয়াম। এখন কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন গঠনের আগে আমি তোমাদেরকে একটু আলোচনা করতে চাই কার্বনিয়াম আয়ন কি জিনিস। তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, আমার মনে আছে, কার্বনিয়াম আয়ন। আচ্ছা দেখো, সোডিয়াম, এটা কি? এটাকে বলা হয় ক্যাটায়ন। কি বলা হয়? ক্যাটায়ন। এটাকে বলা হয় ক্যাটায়ন। ঠিক আছে, এখন ক্যাটায়ন। আর ক্লোরাইড আয়ন, এটাকে কি বলা হয়? অ্যানায়ন। জি স্যার, পড়াইছেন। মনে আছে? এখন কার্বন যদি পজিটিভ হয় তাহলে এটাকে বলছিলাম কার্বন প্লাস ক্যাটায়ন। একসাথে বলেছিলাম এটা হচ্ছে কার্বোক্যাটায়ন। কার্বো কার্বোক্যাটায়ন। কার্বো ক্যাটায়ন, অথবা এটা আরেকটা নাম আছে কার্বনিয়াম আয়ন। কি? কার্বনিয়াম আয়ন। এটা আরেকটা নাম কি? কার্বনিয়াম আয়ন। তা কার্বন যদি পজিটিভ হয় তাহলে এটার নাম কি? কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। কি নাম? কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। আমাদের এই ধাপে হচ্ছে এই কার্বনিয়াম আয়ন গঠন। বুঝতে পেরেছো আমাদের এই ধাপটা? জি স্যার। আমাদের এই ধাপ হচ্ছে কার্বনিয়াম আয়ন গঠন। কার্বনিয়াম আয়ন গঠন কি? কার্বন গঠিত যৌগ আমার পজিটিভ চার্জ যুক্ত হবে, এটাকে বলা হয় কার্বনিয়াম আয়ন গঠন। কার্বন গঠিত যৌগ চার্জ হবে পজিটিভ, এটা হচ্ছে কার্বনিয়াম আয়ন গঠন। তাহলে আমরা চলো দেখি কার্বনিয়াম আয়ন কিভাবে গঠিত হয়। আচ্ছা, এখানে নিঃসন্দেহে এটা হচ্ছে ইলেকট্রোফাইল। আচ্ছা, ইলেকট্রোফাইলের সাধারণ সংকেত হচ্ছে ই প্লাস। মনে থাকবে, ইলেকট্রোফাইলের সাধারণ সংকেত কি? ই প্লাস। ই ই প্লাস। প্লাস। ইলেকট্রোফাইলের সাধারণ সংকেত হচ্ছে ই প্লাস। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রোফাইলের সাধারণ সংকেত। তাহলে যদি ইলেকট্রোফাইলের সাধারণ সংকেত ই প্লাস, আমি বারবার ইলেকট্রোফাইল না লিখে এখানে আমি লিখে দিলাম এটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল, ক্লোরিনটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই ক্লোরিনটা ইলেকট্রোফাইল। এখন বেনজিন বলয়ে কি পাই ইলেকট্রন আছে না? এটা কি বেনজিন বলয়ের পাই ইলেকট্রন, তাই না? বেনজিন বলয়ের এটা কি পাই ইলেকট্রন না? সঞ্চালনশীল পাই জি স্যার। ইলেকট্রন। তোমাদেরকে পড়িয়েছিলাম, মনে আছে? এটা হচ্ছে ডিলোকালাইজড পাই আর ইলেকট্রন। বাইরেটা সিগমা। হ্যাঁ, এই পাই ঘূর্ণনশীল বা সঞ্চরণশীল পাই ইলেকট্রন একটা কাঠামো থাকে বেনজিন বলে। এই কাঠামোটার কারণে বেনজিন স্থিতিশীলতা লাভ করে। এই যে বেনজিনের এই পাই ইলেকট্রন কি করে? এই ইলেকট্রন লাভার মানে ইলেকট্রোফাইল আকর্ষণ করে নিয়ে নেয়। বুঝতে পেরেছো? বেনজিনের পাই ইলেকট্রন যখন এই ক্লোরিন আকর্ষণ করে নিয়ে নেয়, আমরা জানি বেনজিনের প্রতিটা কর্নারে একটা করে কার্বন, একটা করে হাইড্রোজেন আছে। তো সেই জন্য এখানে একটু দেখিয়ে দিলাম, এখানে তো একটা আগে থেকে একটা হাইড্রোজেন ছিল, তার সাথে এই ক্লোরিনটা যুক্ত হয়ে গেল। বুঝতে পেরেছো? তার সাথে এই ক্লোরিনটা যুক্ত হয়ে গেল। এবং বেনজিন বলয় আগে ছিল পরিপূর্ণ, একটা সার্কেল ছিল, এরকম একটা সার্কেল ছিল। হ্যাঁ, ধরো 3টা ডাবল বন্ড ছিল এই সার্কেলে। এখন একটা ডাবল বন্ডের যে 2টা ইলেকট্রন আছে, ও ক্লোরিন নিয়ে নিল, ক্লোরিন এখান থেকে ইলেকট্রন নিয়ে নিল। মোট কথা সার্কেল থেকে বেনজিন বলয় থেকে ইলেকট্রন সে নিয়ে নিল। তাহলে বলয়টা কি আগের মতো থাকবে না বলয়টা ভেঙে যাবে? ভেঙে যাবে। এই যে বলয়টা ভেঙে গেল, এখানে দেখো, এখানে দেখো বলয়টা ভেঙে গেল। যদি বলয়টা আগের মতো না থাকে স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা এক্সামে যখন আর কি লিখবো তখন কি এভাবে করে চিত্রর মতন করে আর্ট করব বেনজিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবেই চিত্র আঁকতে হবে, এইভাবেই চিত্র আঁকতে হবে সব। ঠিক আছে, আর আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলোই লিখবা। আর আমি তো তোমাদেরকে শীট দিয়ে দিব, বইও থাকবে। হ্যাঁ, তোমরা বই পড়েও জানতে পারবা। ঠিক আছে, তো প্রবলেম নাই। তাহলে দেখো, এই যে এইখানে যখন এই এই যে বেনজিনের ইলেকট্রন বলয়কে যখন কার্বোক্যাটায়ন নিজের দিকে বা ক্লোরিন আয়ন বা ইলেকট্রোফাইল যখন নিজের দিকে টেনে নিয়ে, তখন ক্লোরিন বেনজিন বলয়ের সাথে যুক্ত হবে এবং বেনজিন বলয়ের যে পাই
বা সঞ্চালনশীল বা স্থিতিশীল যে পাই ইলেকট্রন বলয় সেটি নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেল না। এবং দেখো তো এখানে কার্বন, বেনজিন কি কার্বন গঠিত যৌগ এবং এটা পজিটিভ, সেই জন্য এটার নাম হচ্ছে কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। বুঝতে পেরেছো? এটার নাম যে কার্বনিয়াম আয়ন। এবং এই যে এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। বলতে পারো যে সিগমা কমপ্লেক্স গঠন করে। ঠিক আছে, তার মানে আমি ঘটনাটাকে আবার আরেকবার পরিষ্কার করে বলছি। ঘটনাটা কি হলো, বেনজিন বলয়ের দ্বিতীয় ধাপে কার্বনিয়াম আয়ন গঠিত হয়। কার্বনিয়াম আয়ন কিভাবে গঠিত হয়? কার্বনিয়াম আয়ন গঠিত হচ্ছে বেনজিন বলয়ে যে সুগঠিত এবং সুস্থিতিশীল যে পাই ইলেকট্রন আছে, বেনজিন বলয়ে যে সুগঠিত এবং সুস্থিতিশীল যে পাই ইলেকট্রন আছে, ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক সেই পাই ইলেকট্রনকে আকর্ষণ করে নিজের দিকে, পাই ইলেকট্রনকে আকর্ষণ করে। বুঝতে পেরেছো? ইলেকট্রন আকর্ষী বিকারক সেই পাই ইলেকট্রনকে আকর্ষণ করে বেনজিন বলয়ের সাথে যুক্ত হয় এবং সেই সাথে বেনজিন বলয়ের যে সঞ্চালনশীল ইলেকট্রন কাঠামো আছে, বেনজিন বলয়ের যে সঞ্চালনশীল ইলেকট্রন কাঠামো আছে, সেই ইলেকট্রন কাঠামো নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে দেখো ইলেকট্রন ছিল এখানে, খেয়াল করো এখানে ইলেকট্রন ছিল। ধরো এখানে একটা যৌগ, এখান থেকে সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন বের হয়ে চলে যায় তাহলে কি হবে? সোডিয়াম প্লাস হবে না? মানে কোথাও থেকে ইলেকট্রন চলে গেলে এটা প্লাস হবে। তাহলে বেনজিন বলয় জি থেকে স্যার। যখন ইলেকট্রন চলে যাবে তা আলটিমেটলি এটা প্লাস হয়ে যাবে। জি স্যার। বেনজিন বলয় থেকে যদি ইলেকট্রন চলে যাবে তখন এটা প্লাস হয়ে যাবে। সেই জন্য এটাকে আমরা বলছি কার্বনিয়াম আয়ন। এবং এই অবস্থাটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। এই অবস্থাটার নাম হচ্ছে কি? সিগমা কমপ্লেক্স। তাহলে আমরা বলবো তখন কার্বনিয়াম ক্লোরিন যুক্ত হবে এবং বেনজিন বলয়ের যে স্থিতিশীল পাই কাঠামো আছে সেই স্থিতিশীল পাই কাঠামোটি নষ্ট হয়ে যাবে এবং সিগমা কমপ্লেক্স গঠিত হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ধাপ 2। এখন চলো আমরা 3 নাম্বার ধাপে চলে যাই। কার্বনিয়াম আয়ন গঠন দেখলাম। তাহলে কার্বনিয়াম আয়ন গঠন ফুল জিনিসটাকে আমি আরেকবার ব্যাখ্যা করি, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে আমি আরেকবার তোমাদেরকে আরেকবার লিখে ব্যাখ্যা করে দিই, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। তাহলে এখন আসে যে কার্বনিয়াম আয়ন কিভাবে গঠিত হয় আমরা একটু দেখি। ঠিক আছে, তাহলে জিনিসটা এইভাবে চিন্তা করো, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। বেনজিন, হ্যাঁ বেনজিনের সুগঠিত বেনজিন বলয় আছে এবং ওর সাথে একটা হাইড্রোজেন আছে না? প্রতিটাতে হাইড্রোজেন আছে। আমরা একটা হাইড্রোজেন দেখালাম, তখন ওর সাথে যুক্ত যখন ক্লোরিন প্লাস মানে ইলেকট্রোফাইল যুক্ত হয়, তখন এটার আকর্ষণে ইলেকট্রন বেনজিন বলয়ের ইলেকট্রনকে ইলেকট্রোফাইল আকর্ষণ করে বেনজিন বলয়ের সাথে যুক্ত হয়। তখন বেনজিন বলয়ের সাথে যুক্ত হয় এবং তার বলয়টা ভেঙে যায়। দেখো বলয়টা আগে একটা সার্কেল ছিল, এখন কিন্তু অর্ধ বলয় হয়ে গিয়েছে। মানে কি, এখান থেকে ইলেকট্রন কমে গিয়েছে। তখন এই যে হাইড্রোজেন তো আগে থেকে আছে এখানে, তার সাথে ক্লোরিন যুক্ত হয়। তখন এই অবস্থা না, এটাকে ক্লোরিন যুক্ত হয় এবং এটা হলো কার্বনিয়াম আয়ন। এটাই হচ্ছে আমাদের কার্বনিয়াম আয়ন। সিগমা কমপ্লেক্স। হ্যাঁ, এটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। তাহলে আমাদের 2 নাম্বার ধাপ কি ছিল? স্টেপ 2 ছিল কি? স্টেপ 2 ছিল কার্বনিয়াম আয়ন গঠন। আয়ন গঠন। তাহলে আমরা কার্বনিয়াম আয়ন গঠন করে ফেললাম। ক্লিয়ার? আমরা কার্বনিয়াম আয়ন গঠন জি করে স্যার। ফেললাম। এখন আমাদের তাহলে আমরা প্রথম স্টেপ কি ছিল? প্রথম স্টেপ ছিল আমাদের ইলেকট্রোফাইল। দেখো আমাদের স্টেপগুলো ইলেকট্রন থেকে, হ্যাঁ, আকর্ষণ। আমাদের প্রথম স্টেপ ছিল কি? স্টেপ 1 ছিল আমাদের, স্টেপ 1 ছিল ইলেকট্রন আকর্ষী বিকারকের গঠন, তাই না? তাহলে আমরা ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল গঠন, তাহলে ইলেকট্রোফাইল গঠন। এই ইলেকট্রোফাইল দিয়ে দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল অ্যাটাক করে বেনজিন বলয় অ্যাটাক করলো। বেনজিন বলয় অ্যাটাক করে বেনজিনের যে পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রনকে গ্রহণ করে সে বেনজিনের সাথে যুক্ত হয়ে গেল, তাই না? মানে বেনজিনের পাই ইলেকট্রন অ্যাটাক করে তো দখল করে সবকিছু। তো অ্যাটাক করে বেনজিনের যে পাই ইলেকট্রন আছে সেটাকে দখল করে নিল, দখল করে পাই ইলেকট্রনের সাথে বেনজিন বলের সাথে যুক্ত হয়ে গেল। তাহলে প্রথম স্টেপ যদি না হতো তাহলে দ্বিতীয় স্টেপ তৈরি হতো না। প্রথম স্টেপ কি? ইলেকট্রোফাইল গঠন। আমি একটাই ভালো করে পড়াচ্ছি কারণ সবগুলো একই নিয়ম। প্রথম স্টেপ হচ্ছে ইলেকট্রোফাইল গঠন, দ্বিতীয় স্টেপ হচ্ছে কার্বনিয়াম আয়ন গঠন।
মনে থাকবে? জি স্যার। ওকে, এখন জি তিন স্যার। নাম্বার স্টেপে চলো, আমরা চলে যাই। 3 নাম্বার স্টেপ হচ্ছে প্রোটন অপসারণ। কোথা থেকে প্রোটন অপসারিত হবে? সিগমা কমপ্লেক্স থেকে। ঠিক আছে, আমাদের 3 নাম্বার স্টেপ হচ্ছে প্রোটন অপসারণ। কোথা থেকে প্রোটন অপসারিত হবে? সিগমা কমপ্লেক্স থেকে। এখন সিগমা কমপ্লেক্স থেকে আমার প্রোটন অপসারিত হওয়ার কি দরকার একদম বলতে পারবা? বেনজিন আমার হচ্ছে সুগঠিত। বেনজিন কি আমার? বেনজিন হচ্ছে আমার সুগঠিত, মানে স্থিতিশীল। বুঝতে পেরেছো? বেনজিন হচ্ছে আমার সুগঠিত বা স্থিতিশীল। ভালো করে খেয়াল করো, বেনজিন হচ্ছে সুগঠিত বা স্থিতিশীল। তো যদি বেনজিন স্থিতিশীল হয়, তাহলে এইখানে দেখো, এই যে এখান থেকে যে এই হাইড্রোজেনটা আছে, সরি, আর বেনজিন হচ্ছে স্থিতিশীল বা সুগঠিত। একটু দাঁড়াও, দেখো এখানে আমরা একটু দেখি। এই যে বেনজিন আমার এখানে যে আমার এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে খেয়াল করো। এই বেনজিন আমার এখানে মেইন জিনিসটা হচ্ছে বেনজিন আমার স্থিতিশীল কাঠামো। বেনজিনের স্থিতিশীলতার মেইন ইয়াটা কি? আমি একটা বেনজিন আঁকলাম, ধরো এখানে আমি একটা বেনজিন আঁকলাম। বেনজিনের স্থিতিশীলতার মেইন হচ্ছে বেনজিনে সঞ্চালনশীল বা ডিলোকালাইজড ইলেকট্রন আছে, ঘূর্ণনশীল ইলেকট্রন আছে। এই ইলেকট্রন যতক্ষণ ঘূর্ণনশীল ইলেকট্রন থাকবে বেনজিন বলে, ততক্ষণ হচ্ছে বেনজিন বলে সুগঠিত থাকবে। তাহলে এইখানে বেনজিন বলের ঘূর্ণনশীল যে ইলেকট্রন কাঠামো ছিল, এটা নষ্ট হয়ে গিয়েছে না? দেখো তো, এই যে ছিল, এটা নষ্ট হয়ে গিয়েছে না এখন? তো আমাদের এই বেনজিনের উদ্দেশ্য হচ্ছে, প্রোটন অপসারণের উদ্দেশ্য হচ্ছে বেনজিন তার আগের যে সুগঠিত কাঠামো আছে, এই কাঠামোটা ফেরত পেতে চাচ্ছে, এই কাঠামোটা ফিরিয়ে আনতে চাচ্ছে। বুঝতে পেরেছো? তার ফিরিয়ে না আনলে বেনজিন তার নিজস্ব যে বেনজিনের যে বৈশিষ্ট্য বা তার যে সক্রিয়তা, সেটা হারিয়ে ফেলবে। সেজন্য বেনজিনের এখানে মেন কথা হচ্ছে যে একটা বন্ধন তৈরি করতে কয়টা ইলেকট্রন লাগে? কয়টা ইলেকট্রন বলো তো একটা বন্ধন? দুইটা। দুইটা। তাহলে এই যে হাইড্রোজেনের সাথে বেনজিনের যে কার্বনের যে বন্ধন, বেনজিনের যে বন্ধন, এই দুইটা কি করবে? এই 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 দুইটা ইলেকট্রন, এই প্রোটন কি করবে? এই বেনজিন বলয়ে দান করবে। দান করে সেখান থেকে বের হয়ে চলে আসবে। বুঝতে পেরেছো? এখান থেকে বের হয়ে চলে আসবে। যদি এখান থেকে বের হয়ে চলে আসে, তাহলে কি প্রোটন আকারে বের হয়ে চলে আসবে না? এই যে দেখো, প্রোটন আকারে জি বের হয়ে স্যার। চলে আসছে। তাহলে বেনজিনে আগে ইলেকট্রনের ঘাটতি ছিল। এখন এই প্রোটন যদি তার ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে বেনজিন তার আগের যে সুগঠিত কাঠামো আছে, ইলেকট্রন বলয় আছে, সেটা ফিরে পাবে না? দেখো তো, বেনজিন তার ইলেকট্রন বলয়টা ফিরে পাবে না? স্থিতিশীল হবে। হ্যাঁ, ইলেকট্রন বলয়টা ফিরে পাবে এবং স্থিতিশীল হবে। এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। ঠিক আছে, কি নাম? ক্লোরোবেনজিন। ঠিক আছে, আচ্ছা, ক্লোরোবেনজিন বুঝলাম। কিন্তু আচ্ছা, এখানে প্রভাবক কি ছিল মনে আছে? এই বিক্রিয়ার প্রভাবক কি ছিল? কি ছিল প্রভাবক? লুইস অ্যাসিড। ফেরিক ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, লুইস অ্যাসিড, এটা প্রভাবক ছিল না এই বিক্রিয়ায়? প্রভাবকের কাজ কি বলতে পারো? প্রভাবকের কাজ কি? প্রভাবক হচ্ছে একটি বিক্রিয়াকে বিক্রিয়া অংশগ্রহণ করে, অংশগ্রহণ করবে কিন্তু হ্যাঁ, বিক্রিয়ার শেষে ব্যবহার হবে। বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে প্রভাবক, তাই না? তাহলে তোমরা এতদিন শুনে আসছো যে প্রভাবক বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। কখনো কি দেখেছো একটা প্রভাবক বিক্রিয়া শেষে কিভাবে অপরিবর্তিত থাকে? দেখো নাই, আজকে দেখবা। দেখো, এই যে প্রোটনটা অপসারিত হলো এখান থেকে, এই যে প্রোটনটা অপসারিত হলো, এই প্রোটনটা কি করে? আমাদের প্রথম স্টেপে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছিল, মনে আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড প্রথম স্টেপে, এই ফেরিক ক্লোরাইডের সাথে এই প্রোটন যুক্ত হয়। এই যে এখান থেকে যে প্রোটনটা অপসারিত হচ্ছে, যুক্ত হয়ে এখানে HCl উৎপন্ন করে, প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। দেখো তো, প্রথম স্টেপে কি ছিল? প্রবক ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড, এটা আবার ফেরত আসছে না? অপরিবর্তিত রয়ে গেল না? তাহলে আমাদের এইটা জি হচ্ছে, স্যার। এই যে এইভাবে আমরা বুঝতে পারি যে প্রভাবক আসলে কিভাবে কাজ করে। আমরা এতদিন দেখে আসছি যে প্রভাবক বিক্রিয়ার পরে অপরিবর্তিত থাকে, পরে আসছে, কিন্তু আসলে কিভাবে থাকে, এটা মেকানিজম, বিক্রিয়া ক্রিয়া কৌশল না দেখলে এটা আমরা কখনোই বুঝবো না। বুঝতে পেরেছ?
একটি বিক্রিয়াতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে আমাদের প্রোটন অপসারণ কিভাবে হচ্ছে, এই যে হাইড্রোজেন তার সাথে যে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রনকে সে দান করে দেয়। মনে থাকবে, এই হাইড্রোজেন তার সাথে যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রনকে সে কি করবে বলতো? দান করে দিবে। হ্যাঁ, সেই দুইটা ইলেকট্রনকে বেনজিন বলয়ে সে দান করে দিবে, এই বেনজিন বলয়। ঠিক আছে, বেনজিন বলয় সে দান করে দিবে, এই দুইটা ইলেকট্রনকে সে বেনজিন বলয়ে দান করে দিবে। যদি বেনজিন বলয়ে সেই দুইটা ইলেকট্রনকে দান করে দেয়, এই এই যে দেখো বেনজিন বলয়ে সে এই যে দেখো বেনজিন বলয়ে যখন সে দুইটা ইলেকট্রনকে দান করে দিবে, বেনজিন বলয় এই যে তার যে দুইটা ইলেকট্রন বেনজিন বলয়ে দিয়ে দিল তার বেনজিন বলয়ে দিয়ে দিল, তাহলে বেনজিন বলয় পুনঃ মানে রিস্টাবলিশড হবে। ঠিক আছে, আগে তো বেনজিন বলয় ডেস্ট্রয় বা নষ্ট হয়ে গিয়েছিল, এখন রিস্টাবলিশড হবে, বেনজিন বলয় আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, হয়ে আবার সুগঠিত হবে বেনজিন বলয়, এবং তার সাথে প্রোটন উৎপন্ন হবে। এই প্রোটন কি করবে, এই যে আমাদের প্রথম স্টেপে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছিল তার সাথে এই প্রোটন যুক্ত হবে, তার সাথে এই প্রোটন যুক্ত হয়ে এই সেল এবং এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড পুনরুদ্ধার করবে। ঠিক আছে, তার মানে প্রভাবক বিক্রিয়া শেষে অপরিবর্তিত রয়ে গেল। এখন চলো, এই যে আমরা তিনটা ধাপ দেখলাম, এই তিনটা ধাপকে আমরা একসাথে দেখি। বুঝতে পেরেছো? এই তিনটা ধাপকে চলো আমরা একসাথে দেখি। তাহলে আচ্ছা, এই ধাপটাকে তোমরা যদি মনে করো এই ধাপটাকে আরেকবার লিখে বুঝিয়ে দেওয়া দরকার আছে, তাহলে আমি আরেকবার লিখে একটু এই ধাপটাকে বুঝিয়ে দিই তোমাদের সুবিধার্থে। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এখানে যেটা হলো মেইন, তাহলে চলো এখানে বিক্রিয়াটা কিভাবে হলো আমরা একটু দেখি। বিক্রিয়াটা এভাবে হলো, মেইন ছিল হচ্ছে সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন। সিগমা কমপ্লেক্সের সাথে সিগমা কমপ্লেক্স কি করবে, সিগমা কমপ্লেক্স এই যে এখানে যে সিগমা কমপ্লেক্সটা রয়ে গেল, তাই না? খেয়াল করো, এই সিগমা কমপ্লেক্স এই যে প্রোটন আছে, এই প্রোটনটা সিগমা কমপ্লেক্সের এই প্রোটন, এখানে কি হবে, এই প্রোটনটা প্রোটনের যে ইলেকট্রন বেনজিন বলয়ে দান করবে, দান করে এই প্রোটনটা এই এখান থেকে বের হয়ে চলে আসবে, এখান থেকে বের হয়ে চলে আসে, তাহলে প্রোটন আলাদা হয়ে গেল। এবং সেই সাথে যদি প্রোটন আমাদের এখানে প্রোটন আলাদা হয়ে যায়, তাহলে কি হবে, বেনজিন বলয় রিস্টাবলিশড হবে, পুনরায় বেনজিন বলয়টা আমাদের স্টাবলিশড হবে, মানে স্ট্রং হবে, এবং এই ক্লোরিন যুক্ত হয়ে যাবে। তখন আমাদের মেইন যৌগ তৈরি হলো এবং তার সাথে প্রোটন উৎপন্ন হলো। এই প্রোটন গিয়ে কি করবে, আমাদের যে প্রথম ধাপে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছিল বা ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়েছিল তার সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। এটা হচ্ছে আমাদের প্রভাব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রভাবক। এই প্রভাবকটা বিক্রিয়া শেষে অপরিবর্তিত রয়ে গেল, আনচেঞ্জড রয়ে গেল। তার মানে এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন মেকানিজম, তিনটা ধাপ। এখন তিনটা ধাপকে আমরা এট এ টাইম দেখি, চলো। ঠিক আছে, চলো আমরা তিনটা ধাপ এট এ টাইম দেখি। তাহলে চলো, ধাপ 1 আমাদের এটা হচ্ছে আমাদের ধাপ 1। এক মিনিট দাঁড়াও, ধাপ 1 এটা হচ্ছে স্টেপ 1, আমি লিখে দিচ্ছি। স্টেপ 1 কি হচ্ছে, এই ফেরিক ক্লোরাইড অর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আমরা যাই বলি না কেন, ফেরিক ক্লোরাইড অর অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে আর লুইস অ্যাসিডের উপস্থিতিতে ক্লোরিনের যে বন্ধন ভেঙে যাবে এবং ক্লোরিনের যে ঋণাত্মক ইলেকট্রনযুক্ত ক্লোরিন এটা ওর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি হবে এবং তার সাথে এই অ্যালুমিনিয়াম ফেরিক ক্লোরাইড, অথবা যদি অ্যালুমিনিয়াম নেই তাহলে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। বুঝতে পেরেছো? ফেরিক ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা যাই নিই না কেন তা উৎপন্ন হবে। ক্লিয়ার? উৎপন্ন হবে। জি স্যার। দ্বিতীয় ধাপে এই যে আমার ইলেকট্রোফাইল, এই যে ইলেকট্রোফাইল বেনজিন বলের যে ইলেকট্রন, এই ইলেকট্রোফাইল আমার স্টেপ 2 তে কি হবে, সবাই কিন্তু এটা কিন্তু এট এ টাইম পরীক্ষায় আসে এবং আমরা এই তিনটা স্টেপ এট এ টাইম দেখিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কি তিনটা স্টেপ তোমরা এখন বুঝতে পারবা। এই দেখো, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে সরি এই যে আমাদের ইলেকট্রোফাইল, এখানে ই দ্বারা আমরা বোঝাচ্ছি ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। আমি বারবার লিখতে চাচ্ছি না, ইলেকট্রন আকর্ষী বিকারক। তো এই ইলেকট্রন আকর্ষী বিকারক কি করবে, বেনজিনের যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনকে অ্যাটাক করবে, ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে, বেনজিন বলে অ্যাটাক করে তৈরি করবে। তখন যেটা উৎপন্ন হবে এটা হলো সিগমা কমপ্লেক্স উৎপন্ন হবে। ঠিক আছে, এটা আরেকটা নাম হচ্ছে কার্বনিয়াম
আয়ন, বুঝতে পেরেছো? কার্বনিয়াম আয়ন তৈরি করবে। এবং এই যে স্টেপ টুটা হবে স্লো, ঠিক আছে? স্টেপ টুটা হবে স্লো, ক্লিয়ার? স্টেপ টুটা হবে স্লো। যদি এটি স্টেপ টুটা স্লো হয় তাহলে এই কার্বনিয়াম আয়ন উৎপন্ন হলো। এখন সিগমা কমপ্লেক্স উৎপন্ন। তাহলে এখন আসো স্টেপ 3। এই যে সিগমা কমপ্লেক্স, এই সিগমা কমপ্লেক্সের যে প্রোটন আছে, এই প্রোটন কি করবে? অপসারিত হবে। প্রোটনের যে এখানে যে হাইড্রোজেন বন্ধনে যে ইলেকট্রন আছে, ইলেকট্রন বেঞ্জিনে দান করে এই যে প্রোটনটা আছে, এই প্রোটনটা চলে আসবে কোথায়? চলে আসবে এই ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করার জন্য। দেখো এই ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, আমি এক ধাপে লিখে দিলাম, ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করার জন্য প্রোটনটা চলে আসবে। তাহলে এখানে ক্লোরোবেনজিন উৎপন্ন হলো এবং এই প্রোটন মানে হচ্ছে এই প্রোটন এবং এই ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে কি উৎপন্ন হলো? HCl উৎপন্ন হলো এবং ফেরিক ক্লোরাইড। বুঝতে পেরেছো? তাহলে আমাদের তিনটা ধাপ কিভাবে সংগঠিত হলো? জি স্যার। এই এটা বুঝো নাই এমন কেউ আছো? না থাকলে বলো, আর যদি থাকো তাহলে বলো যে আমরা অনেকক্ষণ সময় নিয়ে, আমরা প্রায় 1 ঘন্টা 40 মিনিট সময় নিয়ে একটা বিক্রিয়া মেকানিজম বোঝালাম। এখন পরবর্তীতে আরেকটা মেকানিজম আছে সেম, এটা তোমরা দেখলে আরো বুঝে যাবে। ঠিক আছে, চলো আমরা আরেকটা মেকানিজম দেখি। এটা নাম হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের, এটা বেনজিনে আরেকটা প্রতিস্থাপন বিক্রিয়া। বিক্রিয়াটার নাম কি? গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাথে বেনজিনের বিক্রিয়া। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা কি? গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাথে বেনজিনের বিক্রিয়া। ক্লিয়ার? গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাথে বেনজিনের, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। হ্যাঁ, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাথে বেনজিনের বিক্রিয়া। ওকে, তাহলে আমরা চলো বিক্রিয়াটা একটু দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। ওকে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। আর এখানে সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে আমাদের প্রভাবক। ক্লিয়ার? আমাদের সালফিউরিক অ্যাসিডটা কি এখানে? এই সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে আমাদের প্রভাবক, যার উপস্থিতি ও হচ্ছে প্রভাবক। গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা বৈশিষ্ট্য আছে, গাঢ় সালফিউরিক হচ্ছে তীব্র অ্যাসিড। এখন অ্যাসিড কারা? যারা প্রোটন অ্যাসিড হচ্ছে কারা বলতো? যারা প্রোটন গ্রহণ করে তারা অ্যাসিড না? জি স্যার, আপনি তো না, বলেই প্রোটন ত্যাগ দিয়েছেন। করে, গ্রহণ কেন? যারা প্রোটন ত্যাগ করে তারা হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমি একটু বলে নেই, যারা প্রোটন ত্যাগ করে তারা হচ্ছে অ্যাসিড। তার মানে দেখো সালফিউরিক অ্যাসিড তীব্র অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4 অ্যাসিড, তাই সে কি করবে? প্রোটন দ্রুত ত্যাগ করবে। এটা হচ্ছে এখানকার মেইন কথা। সালফিউরিক অ্যাসিড খুব তীব্র অ্যাসিড, তাই সে খুব দ্রুত প্রোটন ত্যাগ করবে। এই প্রোটন ত্যাগ করার জন্যই অ্যাকচুয়ালি এই ঘটনাটা এখানে ঘটবে। ওকে, তাহলে আমরা চলো এখানে দেখি। তাহলে নাইট্রিক অ্যাসিড, আমরা চলো বিক্রিয়াটায় চলে যাই। আমাদের এখানে যে নাইট্রিক অ্যাসিড আছে, হ্যাঁ, এই যে নাইট্রিক অ্যাসিড, না গাঢ় নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিডকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে HONO2, NO2টা হচ্ছে প্লাস, HOটা হচ্ছে মাইনাস। তাহলে এখানে যে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের সাথে এই নাইট্রিক অ্যাসিডটা প্রতিস্থাপিত হয়। প্রতিস্থাপিত হয়ে এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন, বেনজিন উৎপন্ন হয়। বুঝতে পেরেছো? নাইট্রোবেনজিন, তাহলে বেনজিন বলয়ের সাথে নাইট্রোমূলক যুক্ত হলো। বেনজিন বলয়ের সাথে কি যুক্ত হলো? নাইট্রোমূলক যুক্ত হলো। বেনজিন বলয়ের সাথে যে নাইট্রোমূলক যুক্ত হলো, এটাকে বলা হয় নাইট্রেশন। সেজন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি? নাইট্রেশন বিক্রিয়া। আমি এখানে লিখে দিচ্ছি, সেজন্য এই বিক্রিয়ার একটা নাম আছে। এই নাম হচ্ছে বিক্রিয়ার নামটা হচ্ছে নাইট্রেশন। মনে থাকবে কি নাম? নাইট্রেশন। এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। ঠিক আছে, বেনজিন বলয়ের সাথে স্যার হ্যাঁ,
টাইম শেষ, নাম ডাকবেন। হ্যাঁ নাম ডাকবো তো। তোমাদের ক্লাস শেষ কয়টা? 10:30 না? আর 10:30টায়। হ্যাঁ 20-এ ছেড়ে দিব, ওই তো আর 5 মিনিট করে নাম রাখবো, একটু বুঝিয়ে দিই। তাহলে নাইট্রেশন, এখন চলো আমাদের নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল আবার 3টা ধাপে সংঘটিত, সেম। প্রথম ধাপ কি? ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন। আমি এখানে একটু বিক্রিয়ার ক্রিয়া কৌশল তোমাদেরকে দেখিয়ে নেই। প্রথম ধাপ হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারকের গঠন। ঠিক আছে, তাহলে দেখো এই সালফিউরিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিড ভাগ হয় হচ্ছে এভাবে, OH NO NO2। তাহলে এইখানে সালফিউরিক অ্যাসিড কি করে? ওকে গ্রহণ করে। মানে জিনিসটা এইভাবে যদি চিন্তা করো, সালফিউরিক অ্যাসিড থেকে একটা প্রোটন বের হয়ে চলে আসে, তাহলে সালফিউরিক অ্যাসিড এইভাবে ভাগ হয়, চিন্তা করো এইভাবে ভাগ হয়। সালফিউরিক অ্যাসিড থেকে একটা প্রোটন, এই সালফিউরিক অ্যাসিড ইলেকট্রন দান করে এই প্রোটনটা বের হয়ে চলে আসে। এই প্রোটনটা এসে এখানে আছে HO আছে, হ্যাঁ, এই যে প্রোটনটা এসে এখানে যুক্ত হয়। আচ্ছা এখানে একটু সংশোধন করে নাও, এটা দরকার নাই। এখানে লিখো যে HO এর সাথে যদি আরেকটা প্রোটন যুক্ত হয় তাহলে কি হবে? H2O না, পানি না? এখানে তোমরা লিখবো হচ্ছে H2O, পানি যুক্ত, এটা লিখলেও হয়। ঠিক আছে, তবে এখানে হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে এই তোমার পানি যুক্ত হয়। স্যার পানি উৎপন্ন হলে তো আবার সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয় না? হ্যাঁ সালফিউরিক অ্যাসিড, আবার সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে না, অ্যাকচুয়ালি এটা লাস্টে হবে আমাদের এখানে। হ্যাঁ, তো মনে রাখতে হবে এই যে আমাদের নাইট্রোমূলক উৎপন্ন হচ্ছে, নাইট্রোমূলক, নাইট্রোনিয়াম আয়ন, এটার নাম হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন। নামটা লিখে নাও, নাইট্রোনিয়াম আয়ন। আমাদের যে নাইট্রোনিয়াম আয়ন এটা হচ্ছে আমাদের এখানে ইলেকট্রোফাইল, আর এখানে এটা হলো প্রোটোনিয়াম আয়ন। আমাদের এখানে এটা হলো প্রোটোনিয়াম আয়ন, আর এটা হলো বাইসালফেট আয়ন। ঠিক আছে, এটা হলো নাইট্রোনিয়াম আয়ন, আমি লিখে দিচ্ছি নাইট্রোনিয়াম আয়ন। ঠিক আছে, নাইট্রোনিয়াম আয়ন, আমাদের এটা হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, আর এটা হচ্ছে প্রোটোনিয়াম আয়ন। প্রোটোনিয়াম আয়ন, এটা হচ্ছে বাইসালফেট আয়ন। এটা হচ্ছে বাইসালফেট আয়ন। ঠিক আছে, তো আমাদের এই নাইট্রোনিয়াম আয়নটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। আমি আগেই বলতেছি তোমাদের এই পড়াগুলো কিন্তু একটু যেহেতু তোমাদের কাছে নতুন, কিভাবে পড়তে হবে আমি বলে দেবো, ডেইলি এগুলো পড়তে হবে। ঠিক আছে, তাহলে প্রথম ধাপে হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি হলো। তাহলে ইলেকট্রোফাইল কিভাবে তৈরি হলো আমি আরেকবার একটু, তোমরা চাইলে আরেকবার একটু তোমাদেরকে লিখে দেখাতে পারি। স্যার এখানে বিক্রিয়াতে কি নাইট্রোনিয়াম আয়ন হবে নাকি পানি উৎপন্ন হবে? এইখানে যে বিক্রিয়া হবে এই বিক্রিয়ায় প্রোটোনিয়াম আয়ন উৎপন্ন হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি কিভাবে উৎপন্ন হয়। এই যে এটার তাহলে সাথে পানি যে দিলেন, পানিটা বুঝলাম না। পানি ফাইনালি উৎপন্ন হবে। ঠিক আছে, লাস্টে এই প্রোটোনিয়াম আয়ন থেকে পানি উৎপন্ন হবে লাস্টে, এটা সেজন্য এখন তোমাদেরকে একটু মার্ক করে দিলাম এখানে। ঠিক আছে, দেখো এখানে যেটা হবে, এই দুই অণু অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিড এখানে বিক্রিয়া করে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, দুই অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে। যদি বিক্রিয়া করে তাহলে এখানে একটা নাইট্রোমূলক উৎপন্ন হবে, আর নাইট্রোমূলকের যে OH যে পোর্শনটা আছে এই পোর্শনটার সাথে এইখান থেকে দুই অণু হাইড্রোজেন এসে, দুই অণু প্রোটন এসে যুক্ত হবে। দুই অণু প্রোটন যুক্ত হয়ে যাওয়ার কারণে এখানে একটা প্রোটোনিয়াম আয়ন উৎপন্ন হবে, প্লাস দুই অণু বাইসালফেট আয়ন উৎপন্ন হবে। তোমাদের এই দুই যদি তোমরা না দিতে চাও কোনো প্রবলেম নাই, আমি এটা সমতা করার জন্য তোমাদেরকে লিখে দেখিয়ে দিলাম। ঠিক আছে, বাইসালফেট আয়ন উৎপন্ন হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল প্রথম ধাপে এই ইলেকট্রোফাইলটা গঠন হবে। তাহলে বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা আমি আবার লিখে দিচ্ছি, দেখো নাইট্রিক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করবে? সালফিউরিক অ্যাসিডের সাথে। কিভাবে বিক্রিয়া করবে? সালফিউরিক অ্যাসিড তীব্র, এই দুইটার ভিতরে তীব্র কে? নাইট্রিক অ্যাসিড না সালফিউরিক অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড তীব্র। তীব্র হয় যে সালফিউরিক অ্যাসিড। তীব্র অ্যাসিড কি করে? প্রোটন দান করে। কি করে? প্রোটন দান করে। কাকে প্রোটন দান করবে? একে প্রোটন দান করবে। যদি একে প্রোটন দান করে তাহলে নাইট্রিক অ্যাসিডকে দুইটা ভাগে ভাগ করা যায়, এই দুইটা ভাগে নাইট্রিক অ্যাসিড ভাগ হয়। ভাগ হলে এইখানে এই যে এইখানে এসে প্রোটন যুক্ত হয়, এখানে এসে প্রোটন যুক্ত হয়।
বুঝতে পারছো? OH এর সাথে প্রোটন যুক্ত হবে। OH এর সাথে যদি প্রোটন যুক্ত হয়, এখানে একটু বুঝবার আছে। দেখো OH এর সাথে যদি প্রোটন যুক্ত হয় তাহলে অ্যাকচুয়ালি নাইট্রোমূলকটা পজিটিভ কেন হয়, নাইট্রোনিয়াম আয়নটা পজিটিভ কেন হয়, এখানে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে আমাদের HONO2, এখানে কি দুইটা ইলেকট্রন আছে না? এখানে যখন প্রোটন এসে যুক্ত হয়, দুইটা প্রোটন এসে যুক্ত হয়, তখন প্রোটন যখন এখানে যুক্ত হয়, এই প্রোটনের আকর্ষণে এই দুইটা ইলেকট্রন ওর দিকে চলে আসে। বুঝতে পেরেছো? যদি প্রোটনের আকর্ষণে এই ইলেকট্রন এদিকে চলে আসে, তাহলে নাইট্রোনিয়াম আয়ন তখন কি হবে? পজিটিভ হয়ে যাবে না? এই যে এই প্রোটনকে গ্রহণ করার জন্য, এই প্রোটনকে গ্রহণ করার জন্য ধরো তুমি হঠাৎ করে একটা বাড়িতে গেছো, ওই বাড়িতে তোমাকে বসতে দেওয়ার জন্য চেয়ার নাই, তো পাশের বাসা থেকে চেয়ার এনে তোমাকে বসতে দিল। ব্যাপারটা এরকম, যখন প্রোটন ওর কাছে যাবে, হ্যাঁ জিনিসটা এইভাবে চিন্তা করো, যখন প্রোটন ওর কাছে যাবে তখন যেটা হবে, যখন এই প্রোটনটা ওর কাছে যাবে, এই প্রোটনটা যখন এখানে যাবে, তখন এইখানে যে ইলেকট্রন আছে, বন্ধনে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন কি করবে? সে নিচের দিকে টেনে নিয়ে আসবে। কেন? এই প্রোটনকে গ্রহণ করার জন্য, কারণ এই প্রোটন তো পজিটিভ। তখন প্রোটনকে গ্রহণ করে সে কি হবে? সে এই নাইট্রোনিয়াম আয়ন তো হবে, তখন এই নাইট্রোনিয়াম আয়ন পজিটিভ হয়ে যাবে, কারণ ওর শেয়ারকৃত ইলেকট্রন টেনে নিয়ে গেছে। আর এই প্রোটোনিয়াম আয়ন উৎপন্ন হবে এবং তার সাথে বাইসালফেট আয়ন উৎপন্ন হবে। বাইসালফেট কেন? এই সালফারিক অ্যাসিড থেকে প্রোটন চলে গেলেই তো বাইসালফেট হবে, তাই না? বাইসালফেট আয়ন উৎপন্ন হবে। এইটা হচ্ছে আমাদের মেইন ইলেকট্রোফাইল। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মেইন। এখন এটুকু বুঝো নাই কেউ আছো? এই বিক্রিয়াটা বুঝো নাই? আচ্ছা, বুঝে যাবা, সমস্যা নেই। আমরা পরবর্তী ধাপে যাই। দেখো কার্বনিয়াম আয়ন গঠন। কার্বনিয়াম আয়ন কিভাবে গঠিত হয়? যে ইলেকট্রোফাইল উৎপন্ন হলো, এই ইলেকট্রোফাইল কি করে? এই কার্বনিয়াম আয়নের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে আসবে, তাই না? যদি কার্বনিয়াম আয়নের ইলেকট্রনকে ইলেকট্রোফাইল নিজের দিকে টেনে নিয়ে আসে, তাহলে কি হবে? এই ইলেকট্রোফাইল নিজের দিকে টেনে নিয়ে আসবে, তাহলে কার্বনিয়াম আয়ন সিগমা কমপ্লেক্স গঠন করবে, সেম আগের মতো সিগমা কমপ্লেক্স গঠন করবে এবং নাইট্রোমূলক তার সাথে যুক্ত হবে, তাই না? সিগমা কমপ্লেক্স। তাহলে জিনিসটা কিভাবে দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো এরকম, আমি যদি এই বেনজিনটাকে নিয়ে চিন্তা করি, এই বেনজিন, এখানে একটা হাইড্রোজেন আছে ধরে নিলাম, সবসময় দেখিয়ে দিলাম, তাহলে ওর সাথে যখন এই নাইট্রোনিয়াম আয়নটা যুক্ত হয়, নাইট্রোনিয়াম আয়ন ওকে অ্যাটাক করে ওর ইলেকট্রন নিজের দিকে নিয়ে নিবে। নিজের দিকে নিয়ে কি হবে? তখন বেনজিনের যে সুগঠিত ইলেকট্রন বলয় আছে, এই ইলেকট্রন বলয়টা ভেঙে যাবে। ভেঙে গিয়ে এখানে তো আগে থেকে হাইড্রোজেন ছিল এবং তার সাথে এখানে এই নাইট্রোনিয়াম মূলকটা যুক্ত হবে। বুঝতে পেরেছো? এর নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। ওর নাম কি? সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স। হ্যাঁ, ওর নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। আমি লিখে দিচ্ছি, ওর নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। এখন ধাপ 2 তে কি হবে? ধাপ 3 নাম্বার ধাপে কি হবে? এই সিগমা কমপ্লেক্স থেকে প্রোটন অপসারণ হবে। আমি আরেকবার বলে নেই, এই তোমাদের ধাপ 2 নাম্বার ধাপটা কিন্তু স্লো প্রসেস, ঠিক আছে? একটু দেখে দিচ্ছি, 2 নাম্বার ধাপটা হচ্ছে দাঁড়াবে, 2 নাম্বার ধাপটা হচ্ছে স্লো। 2 নাম্বার, আমি সব সময় কার্বনিয়াম আয়ন গঠনটা হবে স্লো। আর এখন প্রোটন অপসারণটা হবে কি? প্রোটন অপসারণটা দেখি আমরা। প্রোটন অপসারণ সেম ওয়েতে চিন্তা করো। এই বেনজিন তার বেনজিন তার যে ইলেকট্রন আছে, তার এই ইলেকট্রনকে পুনরুদ্ধার করার জন্য, বেনজিন তার এই যে ইলেকট্রনকে পুনরুদ্ধার করার জন্য এই প্রোটনটা, এই তার ইলেকট্রন এখানে অপসারণ করে এখান থেকে বের হয়ে চলে যাবে প্রোটন, ঠিক আছে? এবং এই যে প্রসেসটা, এটা আবার ফাস্ট খুব হয়ে গিয়ে, তো এখানে নাইট্রোবেনজিন তৈরি হবে, এর নাম হচ্ছে নাইট্রোবেনজিন তৈরি হবে, এই প্রোটন তৈরি হবে। এই যে আমাদের উপরে যে বাইসালফেট আয়ন উৎপন্ন হয়েছিল, এই প্রোটন এই বাইসালফেট আয়নের সাথে বিক্রিয়া করে সালফুরিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে দেখো সালফুরিক অ্যাসিড এখানে প্রভাবক এবং বিক্রিয়ার পরে সালফুরিক অ্যাসিড এখানে অপরিবর্তিত রয়ে গেল। বুঝতে পেরেছো? বিক্রিয়ার পরে সালফুরিক অ্যাসিড এখানে অপরিবর্তিত রয়ে গেল।
এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। তাহলে চলো আমরা এই তিনটা বিক্রিয়াকে, আমাদের হাতে যেহেতু সময় কম, তিনটা বিক্রিয়াকে আমরা এটা গ্যালান্স একবার দেখি। তিনটা বিক্রিয়া কিভাবে হবে, এই যে তিনটা বিক্রিয়া দেখি। তাহলে ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ এই যে দেখো, এই যে ইলেকট্রন সালফিউরিক অ্যাসিড এখান থেকে প্রোটন, সরি আমি উল্টা বললাম সিস্টেমটা। বেসিক্যালি সালফিউরিক অ্যাসিড ওকে হচ্ছে প্রোটন দান করবে, সালফিউরিক অ্যাসিড প্রোটন দান করবে। প্রোটন দান করার পরে এখানে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হবে, নাইট্রোনিয়াম আয়ন তৈরি হবে, প্রোটোনিয়াম আয়ন তৈরি এবং বাইসালফেট আয়ন তৈরি হবে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইলটা বেনজিন বলে স্টেপ 2 তে কি হবে, এটা স্টেপ 1, আর এটা হচ্ছে স্টেপ 2। এই স্টেপ 2 তে এই প্রোটোনিয়াম আয়ন বা সরি ইলেকট্রোফাইল বেনজিন বলে ইলেকট্রন টেনে নিয়ে সিগমা কমপ্লেক্স গঠন করবে, ঠিক আছে। এবং স্টেপ 3 তে কি হবে, এইখানে যে ইলেকট্রন আছে এই প্রোটন কি করবে, এই ইলেকট্রনটা বেনজিন বলয় ত্যাগ করে প্রোটন এখান থেকে বের হয়ে চলে আসবে, চলে এসে বাইসালফেট। এখন এখানে সবচেয়ে মজার জিনিস যেটা, এটা একটু তোমাদের বুঝতে হবে। তা আমাদের এই যে প্রথম যে আমরা এখানে যে আমাদের যে ধাপগুলো ছিল, হ্যাঁ একটু খেয়াল করো, আমাদের এইটা হচ্ছে বাইসালফেট। এই বাইসালফেটটাকে চিন্তা করো, আমাদের এই বাইসালফেটটা এখানে চলে আসছে, তাই না? আমাদের এই বাইসালফেটটা এখানে চলে আসছে না? তাহলে এই যে প্রথম ধাপে যে উৎপন্ন হলো আমাদের যে বাইসালফেট, প্রথম ধাপে যে আমাদের যে বাইসালফেট উৎপন্ন হলো, এই বাইসালফেটটা এই যে যে প্রোটন অপসারিত হলো, এই প্রোটনের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করলো, ঠিক আছে। আর এই প্রোটনটা কোথা থেকে আসছে? এই প্রোটনটা আসছে এখান থেকে, এই যে যে প্রোটনটা উৎপন্ন হলো বিক্রিয়া করে আমাদের সালফিউরিক অ্যাসিড হলো। আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে এই বিক্রিয়া আমাদের প্রভাব, বুঝতে পেরেছো? এই বিক্রিয়ার প্রভাব হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে বিক্রিয়াটা ক্লিয়ার হয়েছে তোমরা? এই মেকানিজমটা ক্লিয়ার হইছো? জি স্যার। ওকে, তাহলে এখন এটার কোনো মেকানিজম না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, ঠিক আছে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা আমি বলে দিচ্ছি। গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বেনজিন বিক্রিয়া করবে, বেনজিন বিক্রিয়া করে এটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করবে, ঠিক আছে। এখানে হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে আমাদের এখানে যে বেনজিন সালফোনিক অ্যাসিড যে উৎপন্ন করতেছে, এই বেনজিন সালফোনিক অ্যাসিডটা হচ্ছে আমাদের এখানে উৎপাদ হলো। তো এখানে এই বিক্রিয়ার মেকানিজমটা তোমরা নিজেরা পড়বা, ঠিক আছে। কি করতে হবে বলো তো, এই বিক্রিয়ার মেকানিজম তোমরা নিজেরা পড়বা। আমি হোমওয়ার্ক বলে দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে এটার মেকানিজম পড়তে হবে। হোমওয়ার্ক কি? সালফোনেশনের মেকানিজম। এই বিক্রিয়ার নাম হচ্ছে সালফোনেশন, ঠিক আছে। সালফোনেশন ক্রিয়া কৌশল বইয়ে আছে, বই থেকে দেখে নিবা স্টেপগুলোতে কি লিখতে হবে। আর প্রতিটা 3 বার করে, প্রতিটা 5 বার করে লিখবা। তোমাদের আমি ডেল্টাতে পড়া দিয়েছিলাম, প্রতিটা 5 বার করে লাস্ট লিখবা। যে বিক্রিয়াটা ওইটার কি বেনজিন মেকানিজম বের করব? সেম বেনজিন মেকানিজম মানে আছে, আমরা এই দুইটা মেকানিজম 3টে স্টেপ দেখালাম, এই 3টে স্টেপেই এইটার মেকানিজমটা পড়বা, ঠিক আছে। এটার মেকানিজমটা নিজেরা করবা, এটার মেকানিজমটা নিজেরা তৈরি করবা, তাহলে নিজেরা লিখবা। তাহলে এটার মেকানিজম যদি তোমরা লিখো, তাহলে আমাদের এইখানে আমরা যে দুইটা মেকানিজম পড়ালাম, এই দুইটা মেকানিজম তোমরা 5 বার করে লিখবা। আর এই মেকানিজমটা যেটা তোমরা হোমওয়ার্ক করবা, এটা একবার করে লিখবা, করে আমাকে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিও, ঠিক আছে, আমি দেখবো না। ওকে, তাহলে এই যে উপরের যে মেকানিজম, এই মেকানিজমগুলো 5 বার করে, প্রতিটা মেকানিজম 5 বার করে লিখবা, 10 বার দুইটা মেকানিজম। আর সালফিউরিক অ্যাসিডের সাথে যে বিক্রিয়া, এটা তুমি হোমওয়ার্ক করবা, নিজেরা করবা, হ্যাঁ বই দেখে করবা, এটা একবার লিখবা, লিখে আমাকে দেখাবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের আজকের পড়া হচ্ছে এই পর্যন্তই আমাদের। তো এখন আমি তোমাদেরকে এই যে আমি যেটা আজকে ক্লাস নিলাম, এটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিব, এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।
সেটা তোমরা সময় মতো পেয়ে যাবা। তাহলে আমি আমাদের শেয়ারিংটা এখানে স্টপ করে দিলাম এবং আমাদের ক্লাস যে রেকর্ড হচ্ছে রেকর্ডটা আমি